আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে যে কয়টা সমস্যা আমি আমার চোখে সচক্ষে দেখতেছি। সর্বপ্রথম যে এই সমস্যাটা সেটা হলো, ভালোভাবে শুনবেন সবাই। মানসম্মত শিক্ষা এবং কারিগরি শিক্ষার অভাব। মিনিমাম এখন বর্তমান পৃথিবী যেভাবে যাচ্ছে, আমাদের বাংলাদেশে যে 17 কোটি 18 কোটি মানুষ আছে, এর 50%কে কারিগরি শিক্ষা দিতে হবে। সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কারিগরি যদি 100% দেন, যদি কর্মসংস্থান না থাকে তারাও বেকার থাকবে। চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের মানুষের সাথে। যদি কর্মসংস্থান সৃষ্টি না করেন তাহলে তারাও বেকার থাকবে। পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় যদি বাংলাদেশে স্থাপন করেন, তারপরে যদি কর্মসংস্থান সৃষ্টি না হয় তাহলে বেকার থাকবে। আমি বাংলাদেশের সকল মানুষকে এই ভিডিওটা দ্বারা দেখবেন, সকলের সাথে চ্যালেঞ্জ করলাম। দ্বিতীয় নম্বরটা হলো আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা, আমাদের দেশের রাজনৈতিক সমস্যা। এরা চায় না বাংলাদেশের মানুষ সুশিক্ষিত হয়, এরা বেশিরভাগ ক্ষেত্রেই চায় না, দু একজনে চাইতে পারি। 3 নম্বরটা হলো আমাদের এই বাংলাদেশের বেকার সমস্যাটাও আছে, কারণ বেকারের কারণেও আমাদের দেশে অনেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারছে না, এজন্যও অনেক ধরনের সমস্যা আমরা পিছিয়ে যাচ্ছি। তারপরে 4 নম্বরটা হলো আমাদের দেশে দক্ষতা এবং সৃজনশীলতার অভাব, যার কারণে এদেশে কর্মসংস্থান হচ্ছে না। সব কিছুই আমদানি করা হচ্ছে, যা কিছু হয় কেন এদেশের করুক, তৈরি করে তারপরে অন্য দেশে বিক্রি করার চেষ্টা করুক, কম করুক, আস্তে আস্তে করুক। তাই তো হয়। অন্য দেশে যেটা করে, আমাদের দেশে আমাদের দেশের কিছু বিশিষ্ট ব্যক্তি যারা সব কিছু পারে, এমন মানুষদেরকে দক্ষতা বিশেষ অনুযায়ী তাকে নিয়োগ দিয়ে হাজার হাজার মানুষদেরকে প্রশিক্ষিত করে তারপরে এখানে খাটাক। আমাদের দেশে যুবক বয়সের ছেলেমেয়েদের কি অভাব? না, অভাব না। কিন্তু এটা শিক্ষার দোহাই দিয়া, বেকারের দোহাই দিয়ে তাদেরকে এইভাবে রাখছে। কিছু মুষ্টিময় কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কারণ ওই দেশ থেকে আমদানি করলে এদেশে এসে বিক্রি করতে পারে, কিন্তু এই দেশে যদি তৈরি হয় তাহলে তো করতে পারবে না। এদেরকেও ধরতে হবে, এদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। আর আনবে কারা? যদি বাংলাদেশের সকল যে সংসদ সদস্য আছে, আমলারা আছেন, যারা শিক্ষক আছেন ভার্সিটি বা বিনোদন, বিশেষ করে কলেজ, হাই স্কুল, প্রাইমারি স্কুল পর্যন্ত যারা শিক্ষক আছেন, যাদেরকে পড়ান, তাদের সবাইকে নিয়ে একযোগে আন্দোলন করতে হবে। যেটা করা যাবে না, আমাদের দেশে উৎপাদন করতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। সবাই মিলে, সকল সংসদ সদস্য সহ সবাই, সকল আমলারা, যত সরকারি চাকরিজীবী আছে সবাই মিলে, কিন্তু করবে না জানি, কারণ তাদের অনেকেরই যে মোটা অঙ্কের টাকা ভিন্ন ভিন্নভাবে নিতে পারে, এটা নিতে পারবে না, এই জন্যই করতে পারে না বা করবেও না। আমি মানুষ হিসাবে বলে যাব, এতে যদি আমার মৃত্যু হয় তাও কোনো সমস্যা নেই, কারণ আমি চাই আমাদের দেশটা, যে জনগণ আছে জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক, কর্মক্ষম করুক, দক্ষতা করুক, নৈতিকভাবে করুক, তাদেরকে সৃজনশীলতার দিকে নিক। কারণ আমাদের দেশে যে যুব সমাজ আছে, এদেরকে যদি কাজে লাগানো যায়, ইনশাল্লাহ 1 থেকে 20 দেশের, মানে 20টি দেশের মধ্যে, উন্নত 20 দেশের মধ্যে বাংলাদেশ 10 বছরের মধ্যে হবে। সম্ভব, বাংলাদেশ দিয়ে সম্ভব। বিশ্বের অন্য দেশ দিয়ে কী সম্ভব জানি না, কিন্তু আমাদের বাংলাদেশ দিয়ে সম্ভব, কারণ বাংলাদেশের ইনোভেটিভ পাওয়ার আছে, কিন্তু এটা খাটাচ্ছে না। তারপর আরেকটা আছে দারিদ্র্য ও বৈষম্য। দারিদ্র্য আবার বৈষম্য করে, এটাও একটা বড় ধরনের সমস্যা। ন্যায্যতার অভাব, স্বচ্ছ আইনের অভাব, শাস্তির অভাব। যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিচ্ছে তাদের কোনো শাস্তি হচ্ছে না, যারা 10,000 টাকা নিচ্ছে তাদেরকে জেলে নিচ্ছে। যারা নর্মালি একটু কোনো একটা কথা বলে তাদেরকে শাস্তি দিচ্ছে, যারা বড় বড় কথা বলে দেশের, মানে কি বলবো, 12টা থেকে 13টা 14টা 20টা বাজিয়ে ফেলতেছে, তাদের কিছুই করে না। তাহলে এই দেশ উন্নত হবে? প্রশ্নই ওঠে না। কসম আল্লাহর, সম্ভব না, সম্ভবই না। আমাদের আইনের চোখে সকলে সমান। অপরাধী করবে, তাকে সার্বিকভাবে দেখবে যে তার অপরাধ কতটুকু, সেই অনুযায়ী তাকে শাস্তি দেবে। সে যেমন, সে প্রেসিডেন্ট হলেও দেখার বিষয় না, প্রধানমন্ত্রী হলেও দেখার বিষয় না, মন্ত্রী হলেও দেখার বিষয় না, আমলা হলেও দেখার বিষয় না, শিক্ষক হলেও দেখার বিষয় না, টিচার, চিকিৎসক হলেও দেখার বিষয় না। তার পুরস্কারও আছে, যেমন তাকে শাস্তিও দিতে হবে, একদম সর্বশেষ শাস্তি পর্যন্ত তাকে দিতে হবে। আইনের সঠিক ন্যায্যতা ভিত্তিক, সাম্যতা ভিত্তিক যদি বাস্তবায়ন না হয়, কব্বর গ্যারান্টি হবে না। আমি জানি এটা হতে দিবে না, এই দেশের কিছু মানুষ হতে দেবে না। আর আমরাও দেশের মানুষ আছি, জনগণ, মানে হুজুগে বাঙালি চলতেছি, মানে নিজের, মানে কি বলবো, নিজের ন্যায্যতা অনুযায়ী চলতে পারতেছি না, নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারতেছি না। তারপরেও জনগণ যা বলবো, উপর লেভেলের দু একজন ওই এমপি মন্ত্রী বা অন্য যারা আছে তাদের পিছনে পিছনে তাকে জন্য আপনাদের সন্তানের কথা শুনবেন, যদি সেটা ভালো হয় সেই ভালো দিকে যাবেন। আপনার মেয়ের কথা শুনবেন, আপনার ওয়াইফের কথা শুনবেন, আপনার স্বামীর কথা শুনবেন। সবাই মিলে যেটা ভালো হয়, সার্বজনীন হয়, সেটার দিকে তাকাবেন। এই বাংলাদেশে আর সেই অরাজনৈতিক অস্বচ্ছতা, কিছু কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হবে, একজন মেম্বার, একজন সাধারণ কাউন্সিলর, মেয়র, সাধারণ একজন চেয়ারম্যান, এরাই কোটি কোটি টাকার মালিক হবে। একজন আমলা, একজন সাধারণ সরকারি চাকরিজীবী ঘুষ খায়, সুদ খায় বা অন্যান্যভাবে চক্রান্ত করে কোটি কোটি টাকার মালিক হবে, এটা হতে দেওয়া যাবে না। সবাই মিলে দেশটাকে সুন্দর করে সাজাইতে হবে। তারপর আর আছে রাষ্ট্র, সমাজ, পরিবার। আমি আবার বলতেছি, রাষ্ট্র, সমাজ, পরিবার এবং ব্যক্তি, এদের যৌথভাবে সমন্বয়ের
করতে হবে, এদের সম্মানের অভাব হলে চলবে না, সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এই যে আমরা অন্তর্বর্তী সরকার করলাম, এরাও দেখি কেমন জানি দেশটাকে সুন্দর করে চালাবে, না চালাচ্ছে না, চালাতে পারতেছে না এটাও বলবো, চালাচ্ছেও না। তা হবে কেন? যে বৈষম্যের কারণে এত বছরের একটা বড় ধরনের ইটাকে থেকে আমরা প্রতিরোধ ব্যবস্থা করতে চেষ্টা করলাম, তা আজকে দেখি সে একইভাবে, সব একই। এটা হইলো? এটা একটা দেশ চলতে পারে এইভাবে? না, চলতে পারে না। এই দেশটাকে সুন্দরভাবে যদি চালাতে চান, তাহলে রাষ্ট্রের সাথে, পরিবারের সাথে, সমাজের সাথে প্রত্যেকটা ব্যক্তি একইভাবে দেশের যেটা কল্যাণ হবে, মানুষের যেটা কল্যাণ হবে, সেদিকে এগিয়ে যেতে হবে। এই মুষ্টিময় দু একজন মানুষ, দু একজন আমলা, দু একজন এমপি মন্ত্রী, অথবা দু একটা সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী, অথবা দেশের কিছু গণ্যমান্য ব্যক্তিদের প্রধান হবে, এটা হওয়া যাবে না। একজন 10 বছরের শিশু যদি ন্যায্য কথা বলে, সেই দিকে এগিয়ে যেতে হবে আমাদের। তাহলে আমাদের দেশটা সুন্দর করে সাজানো সম্ভব, তাছাড়া কিয়ামত পর্যন্ত সাজানো সম্ভব না। আমি সাধারণ একজন মানুষ, আমার কথা বললাম, আপনারা আপনাদের কথা বলবেন। আল্লাহ হাফেজ।